আমাদের আজকের বিষয় আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, রিটেন বাই তরুলতা দত্ত। এই তরুলতা দত্তকে আমরা সংক্ষেপে তরু দত্ত নামেই চিনি, যার জন্ম হচ্ছে 4 মার্চ 1856 এবং মৃত্যু হচ্ছে 30 আগস্ট 1877। এই তরু দত্ত একজন বিখ্যাত কবি ছিলেন। ইনাকে প্রায়শতই ইংলিশ সাহিত্যের কবি জন কিটসের সাথে তুলনা করা হতো। তো এই আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি তরু দত্তের লেখা এবং যেটি পাবলিশড হয় 1881 খ্রিস্টাব্দে। কিসে পাবলিশড হয়? অ্যানসিয়েন্ট ব্যালাড অফ হিন্দুস্তানে। তো এই তরু দত্ত একাধারে ছিলেন একজন বেঙ্গলি পোয়েট আর ট্রান্সলেটর, এবং যিনি কিনা কিসে কিসে লিখতেন? ইংলিশ এবং ফ্রেঞ্চ এই দুটি ভাষাতেই লিখতেন। এবং ইনাকে একজন ফাউন্ডিং ফিগারসও মানা হয় ইন্দো অ্যাংলিয়ান লিটারেচারে। আমরা জানি ইন্দো অ্যাংলিয়ান লিটারেচারের ফাউন্ডিং ফিগারদের মধ্যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ছিলেন অন্যতম, এছাড়াও ছিলেন সরোজিনী নাইডু। তো ইনিও ছিলেন একজন ইন্দো অ্যাংলিয়ান লিটারেচারের ফাউন্ডিং ফিগারসদের মধ্যে অন্যতম। তো আজকে আমরা তরু দত্তের লেখা আওয়ার ক্যাসুয়ারিনা ট্রিটি পড়ব। কবিতাটি আমি লাইন বাই লাইন পড়ছি, সবাই একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, আমাদের ক্যাসুয়ারিনা গাছ। এখানে তরু দত্ত তিনি তার শৈশবের কিছু স্মৃতিচারণ করেছেন। তার শৈশবে তিনি এবং তার ভাই বোনেরা তার সেই বাড়ির কাছে সেই ক্যাসুয়ারিনা গাছটিকে ঘিরে যে খেলাধুলা করত সেই গাছটি সম্পর্কে এখানে লিখেছেন। এখন হয়তো তিনি বিদেশে বসে আছেন, কিন্তু সেই শৈশবের স্মৃতিচারণা করে সেই ক্যাসুয়ারিনা গাছটিকে নিয়ে তিনি এই কবিতাটি লিখেছেন। দেখো কি বলেছে, লাইক আ হিউজ পাইথন, মানে একটা খুব বড় অজগর সাপের মতো। পাইথন হচ্ছে অজগর সাপ, তাহলে একটা বিশাল আকৃতির অজগর সাপের মতো। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে জড়িয়ে ধরেছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল ভাবে। তাহলে একটা খুব বিশাল বড় অজগর সাপের মতো জড়িয়ে ধরেছে গোল ভাবে, মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড। দ্য রাগড ট্রাঙ্ক, রাগড মানে হচ্ছে অমসৃণ এবং ট্রাঙ্ক মানে হচ্ছে গুঁড়ি। তাহলে সেই একটা বড় অজগর সাপের মতো জড়িয়ে ধরেছে গোলাকারে। কাকে জড়িয়ে ধরেছে? দ্য রাগড ট্রাঙ্ক, সেই অমসৃণ গুঁড়িটাকে, মানে সেই ক্যাসুয়ারিনা ট্রির অমসৃণ গুঁড়িটাকে। অমসৃণ কেন? কারণ ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স। ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স মানে হচ্ছে দাগ পড়ে গেছে বা খাঁজ পড়ে গেছে, মানে ওই যে গাছটার গুঁড়িতে বিভিন্ন টাইপের খাঁজ কাটা দাগ আছে। মসৃণ নয় গাছটার গুঁড়িটা, মানে প্রকাণ্ড ওই বড় গাছটার যে গুঁড়িটা মসৃণ নয়, খাঁজ কাটা, তাই বলা হয়েছে ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স, মানে দাগ পড়ে গেছে বা খাঁজ পড়ে গেছে। আপ টু ইটস ভেরি সামিট, আপ টু মানে পর্যন্ত, ইটস ভেরি সামিট এর ভেরি সামিট, সামিট মানে শিখর, তাহলে ওই গাছটির শিখর পর্যন্ত। নিয়ার দ্য স্টার্স, একদম আকাশের কাছ পর্যন্ত বা তারাগুলোর কাছ পর্যন্ত। তাহলে দেখো, লাইক আ হিউজ পাইথন, বড় অজগর সাপের মতো গোলাকারে জড়িয়ে ধরেছে গাছের ওই অমসৃণ গুঁড়িটাকে, যেই গুঁড়িটাতে খাঁজ পড়ে গেছে বা দাগ পড়ে গেছে। কত দূর পর্যন্ত জড়িয়ে ধরেছে? না, একদম ওই গাছটির শিখর পর্যন্ত, যেন একদম ওই আকাশ বা তারাদের কাছ পর্যন্ত জড়িয়ে ধরেছে। আ ক্রিপার, একটা লতা, ক্লাইম্স মানে ওপরে উঠে গেছে বা চড়ে গেছে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, ইন হুজ যার বাঁধনে, এমব্রেসেস মানে বাঁধনে, বাউন্ড আবদ্ধ, তাহলে যার বাঁধনে আবদ্ধ। নো আদার ট্রি কুড লাইভ, মানে এইভাবে জড়িয়ে ধরলে, এইভাবে তার বাঁধনে আবদ্ধ করলে অন্য কোনো গাছই বেঁচে থাকতে পারতো না। তার মানে এখানে কবি বলেছেন যে এই যে ক্যাসুয়ারিনা ট্রির যে অমসৃণ গুঁড়িটাকে একটা ক্রিপার, লতা কিভাবে জড়িয়ে ধরেছে? একটা বড় অজগর সাপের মতো গোলাকারে জড়িয়ে ধরেছে তার শিখর পর্যন্ত, যেভাবে জড়িয়ে ধরলে অন্য কোনো গাছই প্রায় বাঁচতে পারতো না। বাট কিন্তু গ্যালান্টলি মানে সাহসিকতার সাথে, গ্যালান্টলি মানে হচ্ছে সাহসিকতা পূর্ণভাবে। দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, দ্য জায়েন্ট বলতে এখানে ক্যাসুয়ারিনা ট্রিটিকে বলা হয়েছে। ওয়্যার্স পরিধান করে রয়েছে, দ্য স্কার্ফ সেই স্কার্ফ বা মাফলারটিকে। তাহলে দেখো, এখানে জায়ান্ট বলতে বলা হয়েছে ক্যাসুয়ারিনা ট্রিকে এবং স্কার্ফ বলতে বলা হয়েছে সেই ক্রিপারটাকে। তাহলে একটা লতা যাকে কিনা মাফলার বা স্কার্ফের সাথে তুলনা করা হয়েছে এবং গাছটিকে
দৈত্যর আকারে তুলনা করা হয়েছে। তাহলে বলেছে কিন্তু সেই দৈত্যসম গাছটি, প্রকাণ্ড বড় গাছটি সেই লতাটিকে যেন নিজের গলায় মাফলারের মতো পরিধান করে রয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুলগুলি ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার, গোছা গোছা ভাবে, ক্লাস্টার মানে গোছা গোছা ভাবে, গুচ্ছ গুচ্ছ ভাবে, ক্রিমসন মানে গভীর লাল কালার, ডিপ লাল কালার। তাহলে সেই গাছ থেকে গভীর লাল কালারের গোছা গোছা ফুল ঝুলছে। অল দ্য বক্স অ্যামং, সমস্ত শাখাগুলো থেকে। তাহলে সেই গাছের সমস্ত শাখাগুলো থেকে গুচ্ছ গুচ্ছ ভাবে গভীর বা ডিপ লাল কালারের ফুল ঝুলছে। where on all day are gathered bird and bee, যেখানে কিনা সারাটা দিন পাখিগুলো এবং মৌমাছিগুলো জমায়েত হয়। and often of, OFT, অফ মানে এখানে often এর শর্ট ফর্ম। At nights the garden overflows with one sweet song that seems to have no close. And often at nights, এবং প্রায়শতই রাত্রিবেলাতে, দ্য গার্ডেন ওই বাগানটি, মানে যেই বাগানটিতে ওই ক্যাসুয়ারিনা ট্রিটি রয়েছে, যাকে ঘিরে একটা বড় অজগর সাপের মতো ওই লতাটি জড়িয়ে ধরেছে তার শিখর পর্যন্ত, যেই গাছ থেকে ওই গুচ্ছ গুচ্ছ লাল কালারের ফুল ঝুলছে, তাহলে সেই বাগানেই গার্ডেন ওভারফ্লোজ, সেই বাগানটি ওভারফ্লোজ মানে প্লাবিত হয়ে যায় কিসের দ্বারা? উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি মধুর গানের দ্বারা। দ্যাট সিমস, যেটা মনে হয়, টু হ্যাভ নো ক্লোজ, যার কোনো অন্ত নেই, মানে যেটা মনে হয় শেষ আর হবে না। ক্লোজ মানে শেষ হয়ে যাওয়া, যেটা মনে হয় শেষ হবে না মানে যেটা মনে হয় অন্তহীন, মানে ওই গানের কোনো শেষ নেই। সাং, যেটা গাওয়া হয়েছে। ডার্কলিং, ওই অন্ধকারের মধ্যে। ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছটি থেকে। হোয়াইল ম্যান রিপোজ, যখন কিনা মানুষজনেরা রিপোজ, বিশ্রাম নেয়। তাহলে এখানে আবার কি বলা হয়েছে দেখো, তাহলে অ্যান্ড অফেন অ্যাট নাইটস, এবং প্রায়শতই রাত্রে, দ্য গার্ডেন ওভারফ্লোজ, ওই বাগানটি প্লাবিত হয়ে যায়, উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি মধুর গানের দ্বারা। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটার কোনো অন্ত নেই বা শেষ নেই। সাং ডাকলিং ফ্রম আওয়ার ট্রি, এবং যেটা কিনা গাওয়া হচ্ছে অন্ধকারের মধ্যে সেই গাছ থেকে। হোয়াইল মেন রিপোজ, যখন সমস্ত মানুষজনেরা বিশ্রাম নেয় রাতের বেলায়। তাহলে আজ এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধে নেই। সবাই ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটাও আজকের মতোই আমি সুন্দর করে এর পরের ভিডিওতে তুলে ধরবো।